সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জীব কুমার মণ্ডল, প্রভাষক জীববিজ্ঞান। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায়, নগ্নবীজি উদ্ভিদ ও আবৃতবীজি উদ্ভিদ। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায়, নগ্নবীজি উদ্ভিদ ও আবৃতবীজি উদ্ভিদে আমরা আলোচনা করব। তো আজকে আলোচ্য বিষয়গুলো আমরা জেনে নিই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম, ছাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ, পয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং পয়েসি ও মালবেসি গোত্রের মধ্যে পার্থক্য। তাহলে প্রিয় বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো আমরা জেনে নিই। জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম, ছাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ আমরা ব্যাখ্যা করব। পয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং পয়েসি ও মালবেসি গোত্রের মধ্যে পার্থক্য। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা প্রথমে লক্ষ্য করি জীবাশ্মটা কি। জীবাশ্ম বলতে কি বুঝি? প্রিয় বন্ধুরা, তোমরা খেয়াল করো, জীবাশ্ম সদূর অতীতে বিলুপ্ত কোনো জীবের দেহ বা দেহাংশ বা কোনো চিহ্ন প্রাকৃতিক উপায়ে পাললিক শিলায় পরিচিত হয়ে সংরক্ষিত থাকলে তাকে জীবাশ্ম বলে। প্রিয় বন্ধুরা, কি বললাম? সুদূর অতীতে বিলুপ্ত কোনো জীবের দেহ বা দেহাংশ বা চিহ্ন, অনেক আগে কোনো জীবের দেহ বা দেহাংশ, দেহের কোনো অংশ বা চিহ্ন প্রাকৃতিক উপায়, সম্পূর্ণ প্রাকৃতিক উপায় যদি পাললিক শিলার মধ্যে সংরক্ষিত অবস্থায় থাকে তাকে আমরা জীবাশ্ম বলে থাকি। তাহলে প্রিয় বন্ধুরা, জীবাশ্মটা কি আমরা বুঝলাম যে সুদূর অতীতে, অর্থাৎ অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে এমন কোনো জীবের দেহ বা দেহাংশ বা কোনো চিহ্ন যদি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ের মাধ্যমে পাললিক শিলার মধ্যে সংরক্ষিত থাকে তাকে আমরা জীবাশ্ম বলে থাকি। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা জানলাম যে জীবাশ্মটা কি। আমি আবারও একবার বলছি, সুদূর অতীতে বিলুপ্ত কোনো জীবের দেহ বা দেহাংশ বা কোনো চিহ্ন প্রাকৃতিক উপায়ে পাললিক শিলায় প্রস্তুত হয়ে সংরক্ষিত থাকলে তাকে জীবাশ্ম বলে। এবার আমরা জীবন্ত জীবাশ্মটা কি সেটা দেখব। আমরা তো জীবাশ্মটা দেখছি, এবার জীবন্ত জীবাশ্মটা কি প্রিয় বন্ধুরা এটা আমরা দেখব। অতীতে বিলুপ্তপ্রাপ্ত উদ্ভিদ যার নিদর্শন একমাত্র জীবাশ্মে পাওয়া যায়, এর সাথে জীবন্ত কোনো এ জাতীয় সদৃশ্য থাকলে উক্ত প্রজাতিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করো, আমি আরও একবার বলছি, অতীতে বিলুপ্তপ্রাপ্ত উদ্ভিদ যার নিদর্শন একমাত্র জীবাশ্মে পাওয়া যায়, এর সাথে জীবন্ত কোনো এ জাতীয় সাদৃশ্য থাকলে উক্ত প্রজাতিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। অর্থাৎ সেই আদি থেকে কোনো উদ্ভিদ সৃষ্টি হয়ে যদি আজ অবধি বেঁচে থাকে, অর্থাৎ আগে অনেকগুলো প্রজাতি একত্রে সৃষ্টি হয়ে অনেকে বিলুপ্ত হয়ে গেছে এবং বর্তমানে যারা টিকে আছে, ওই আদি অবস্থা থেকে আজ পর্যন্ত যারা টিকে আছে তাদেরকে আমরা
জীবন্ত জীবাশ্ম বলে থাকি। প্রিয় বন্ধুরা, তাহলে আমি সংজ্ঞাটা আরও একবার বলছি। অতীতে বিলুপ্তপ্রায় উদ্ভিদ যার নিদর্শন একমাত্র জীবাশ্মে পাওয়া যায়, এর সাথে জীবন্ত কোনো এ জাতীয় সাদৃশ্য থাকলে উক্ত প্রজাতিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। অর্থাৎ সেই সৃষ্টি থেকে শুরু হয়ে আজও অবধি যারা পৃথিবীতে টিকে আছে তাদেরকে আমরা বলছি জীবন্ত জীবাশ্ম। অর্থাৎ একই সাথে অনেক প্রজাতি সৃষ্টি হওয়ার পর কিছু কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু কিছু কিছু প্রজাতি আবার আজও অবধি টিকে আছে। সেই সকল প্রজাতিগুলোকে আমরা জীবন্ত জীবাশ্ম বলে থাকি। তাহলে প্রিয় বন্ধুরা, জীবন্ত জীবাশ্ম কি এটা আমরা জানলাম। এবার সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় এই কারণটা আমরা ব্যাখ্যা করব। এখানে একটা প্রশ্ন আছে, আমরা 3 নম্বর আলোচ্য বিষয় খেয়াল করো। সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় বা সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ আমরা ব্যাখ্যা করব। সাইকাস উদ্ভিদ সাইকাডেলেস বর্গের অন্তর্গত। মেসোজোইক যুগের শুরুতে সাইকাডেলিস বর্গের সাইকাস এর সমগোত্রীয় অসংখ্য উদ্ভিদ পৃথিবীব্যাপী ব্যাপক বিস্তৃত ছিল। মেসোজোইক যুগের শেষের দিকে এদের অধিকাংশ বিলুপ্ত ঘটে এবং অনেকে জীবাশ্মে পরিণত হয়। সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতির উদ্ভিদ এখনও পৃথিবীতে টিকে আছে এবং এদের অধিকাংশ বৈশিষ্ট্য আদি প্রকৃতির। সাইকাস এর সমগোত্রীয় অধিকাংশ উদ্ভিদ জীবাশ্মে পরিণত হওয়ায় এবং ওই আদি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো সাইকাসের মধ্যে বিদ্যমান থাকার কারণে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। প্রিয় বন্ধুরা, আমি আরও বলছি, আর একবার বলছি, খেয়াল করো যে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। কারণ সাইকাস উদ্ভিদ মেসোজোইক যুগে সৃষ্টি হয়েছিল এবং ওই একই যুগে আরও অনেক উদ্ভিদ একত্রে সৃষ্টি হয়েছিল, কিন্তু মেসোজোইক যুগের শেষের দিকে অসংখ্য উদ্ভিদ বিলুপ্ত ঘটে গেছে এবং অনেক উদ্ভিদের জীবাশ্মে পরিণত হয়। এই সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতির উদ্ভিদ এখনও পৃথিবীর বুকে টিকে আছে। সেই আদি অবস্থা থেকে শুরু করে এখনও পৃথিবীর বুকে টিকে আছে এবং এদের অধিকাংশ যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে আদি প্রকৃতির। যেহেতু সাইকাস সেই মেসোজোইক যুগে শুরু হয়ে আজ অবধি টিকে আছে, তাদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে সম্পূর্ণ আদি প্রকৃতির। সাইকাসের সমগোত্রীয় অধিকাংশ উদ্ভিদ জীবাশ্মে পরিণত হয়েছে, কিন্তু ওই আদি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো সাইকাসের মধ্যে এখনও বিদ্যমান রয়েছে, সেই জন্য সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। অর্থাৎ প্রিয় বন্ধুরা, আমরা এক কথায় বলতে পারি যে সাইকাস সেই আদি মেসোজোইক যুগে শুরু হয়ে আজও অবধি পৃথিবীর বুকে টিকে আছে এবং ওই একই সময় অনেক উদ্ভিদ সৃষ্টি হওয়ার পর অধিকাংশ উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সাইকাস এখনও পৃথিবীতে টিকে আছে এবং এই সাইকাসের বৈশিষ্ট্য ওই যে সকল উদ্ভিদগুলো বিলুপ্ত ঘটে গেছে তাদের বৈশিষ্ট্যের সাথে সাইকাসের বৈশিষ্ট্যগুলোর এখনও মধ্যে মিল পাওয়া যায়। সেই জন্য সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। আমি আরও সুন্দরভাবে বলছি, তোমরা একটু খেয়াল করো। সাইকাস উদ্ভিদ সাইকাডেলিস বর্গের অন্তর্গত। মেসোজোইক যুগে এই সাইকাস সমগোত্রীয় অসংখ্য উদ্ভিদ পৃথিবীর বুকে বিস্তৃত ছিল। মেসোজোইক যুগের শেষের দিকে এদের অধিকাংশ বিলুপ্ত ঘটে এবং অনেকে জীবাশ্মে পরিণত হয়েছে। সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতির উদ্ভিদ এখনও পৃথিবীর বুকে টিকে আছে। এদের অধিকাংশ বৈশিষ্ট্য হচ্ছে আদি প্রকৃতির। সাইকাসের সমগোত্রীয় অধিকাংশ উদ্ভিদ জীবাশ্মে পরিণত হয় এবং ওই আদি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো সাইকাসের মধ্যে বিদ্যমান থাকায় সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। প্রিয় বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে
সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। এখন প্রিয় বন্ধুরা, আমরা আলোচনা করব পয়সি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। প্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে পয়সি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কি? কাণ্ড নলাকার এবং পর্বমধ্যগুলো ফাঁপা, পাতা লিগুল বিশিষ্ট, পত্রমূল কাণ্ডবেষ্টক, পুষ্পবিন্যাস স্পেকলেট, পরাগধানী সর্বমুখ, পাতা সরল একান্তর, গর্ভমুণ্ড পালকের মতো, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, অমরাবিন্যাস মূলীয়, ফল কেরোপসিস। প্রিয় বন্ধুরা, আমি আরও একবার বলছি, পয়সি গোত্রের বৈশিষ্ট্যগুলো আমি যদি তোমাদের সহজে বোঝার জন্য দেখে আমরা যদি সিরিয়ালভাবে বলি, আমি 1 নম্বরে বলতে পারি যে কাণ্ড নলাকার ও পর্বমধ্যগুলো ফাঁপা। 2 নম্বর যদি বলি পাতা লিগুল বিশিষ্ট। 3 নম্বর পত্রমূল কাণ্ডবেষ্টক, অর্থাৎ পাতার যে মূল সেটা কাণ্ডকে বেষ্টন করে থাকে। 4 নম্বর পুষ্পবিন্যাস স্পেকলেট। 5 নম্বর পরাগধানী সর্বমুখ। 6 নম্বর পাতা সরল একান্তর। 7 নম্বর গর্ভমুণ্ড পালকের মতো। 8 নম্বর গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। 9 নম্বর অম্রা বিন্যাস মূলীয়। 10 নম্বর যদি আমরা দেখি ফল কেরোপসিস। তাহলে আমরা প্রিয় বন্ধুরা যে পয়সি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ড নলাকার এবং পর্বমধ্যগুলো ফাঁপা, পাতা লিগুল বিশিষ্ট, পত্রমূল কাণ্ডবেষ্টক, পুষ্পবিন্যাস স্পেকলেট, পরাগধানী সর্বমুখ, পাতা সরল একান্তর, গর্ভমুণ্ড পালকের মতো, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, অমরাবিন্যাস মূলীয় এবং সর্বশেষ 10 নম্বর সেটা হচ্ছে ফল কেরোপসিস। প্রিয় বন্ধুরা, তাহলে তোমরা পয়সি গোত্রের বৈশিষ্ট্যটা জানছো। শনাক্তকারী বৈশিষ্ট্য শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো যে বৈশিষ্ট্যগুলো ওই গোত্রকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে বা শনাক্ত করে, সেই সকল বৈশিষ্ট্যগুলোকে আমরা বলি শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে প্রিয় বন্ধুরা, আমি যে বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে বলছি, এই বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র পয়সি গোত্রের মধ্যে বিদ্যমান, অন্য কোনো গোত্রের মধ্যে বিদ্যমান নাই। এই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা চিহ্নিত করতে পারবো যে এই গোত্রটা কোন গোত্র। এই বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি, সেই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বলবো যে এই বৈশিষ্ট্যের আলোকে যে গোত্রটা হচ্ছে, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে পয়সি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। প্রিয় বন্ধুরা, আমরা এবার মালবেসি গোত্রের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করব। উদ্ভিদের কোষীয় অংশ রোমস বা মিউসিলেস পূর্ণ, অর্থাৎ পিচ্ছিল। তোমরা কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখবে যে ঢেঁড়স গাছ বা অন্যান্য কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখবে যে এদের কোষী যে অংশগুলো রোমস টাইপের এবং মিউসিলেস পূর্ণ, তরল জাতীয় পিচ্ছিল রসযুক্ত, যেটা পাতা মুক্তপার্শ্ব, উপপত্র বিদ্যমান, ফুলে উপবৃত্তি উপস্থিত থাকে, দলগুলো পাকানো, দল বলতে এখানে পাপড়িগুলো যেগুলো, সেগুলো হচ্ছে পাকানো, টুয়েস্টে যেটা বলা হয়। পুংকেশর অসংখ্য ও একগুচ্ছ, পরাগধানী এক প্রকোষ্ঠ ও বৃক্কাকার, পরাগরেণু বড় ও কণ্টকিত, গর্ভদণ্ড পুংকেশরীয় নল দ্বারা পরিবৃত। প্রিয় বন্ধুরা, তাহলে আমি কি বললাম, মালবেসি গোত্রের শনাক্তের বৈশিষ্ট্যগুলো কি আমি আরও একবার বলছি, তোমরা খেয়াল করো। আমি যদি তোমাদের বোঝার সুবিধার্থে যদি আমি সিরিয়ালভাবে বলি, 1 নম্বর যদি বলি তাহলে হচ্ছে উদ্ভিদের কোষীয় অংশ রোমস বা মিউসিলেস পূর্ণ, যেটা পিচ্ছিল রসযুক্ত সেটা। তাহলে কি বললাম যে উদ্ভিদের কোষীয় অংশটা হচ্ছে রোমস বা মিউসিলেস পূর্ণ, পিচ্ছিল রসযুক্ত যেটা। 2 নম্বর হচ্ছে পাতায় মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান।
3 নম্বর হচ্ছে ফুলে উপবৃত্তি যেটা সেটা উপস্থিত। 4 নম্বর দলগুলো পাকানো অর্থাৎ পাপড়িগুলো পাকানো। 5 নম্বর পুংকেশর অসংখ্য ও একগুচ্ছ। 6 নম্বর পরাগধানী এক প্রকোষ্ঠী ও বৃক্কাকার। 7 নম্বর পরাগরেণু বড় ও কণ্টকিত। 8 নম্বর গর্ভদণ্ড পুংকেশরী নল দ্বারা পরিবৃত। তাহলে প্রিয় বন্ধুরা, তোমরা মালবেসী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করছো। আমি আরও একবার বলছি, তোমরা ভালো করে খেয়াল করো। উদ্ভিদের কোষীয় অংশ রোমশ বা মিউসিলাসপূর্ণ, যেটা 2 নম্বর হচ্ছে পাতায় মুক্তপার্শ্বী উপপত্র বিদ্যমান। 3 নম্বর হচ্ছে ফুলে উপবৃত্তি উপস্থিত। 4 নম্বর হচ্ছে দলগুলো পাকানো বা পাপড়িগুলো পাকানো। 5 নম্বর হচ্ছে পুংকেশর অসংখ্য ও একগুচ্ছ। 6 নম্বর আমরা বলতে পারি পরাগধানী এক প্রকোষ্ঠী ও বৃক্কাকার। 7 নম্বর হচ্ছে পরাগরেণু বড় ও কণ্টকিত। আর 8 নম্বর হচ্ছে গর্ভদণ্ড পুংকেশরীয় নল দ্বারা পরিবৃত। প্রিয় বন্ধুরা, তাহলে মালবেসী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আমরা জানছি। এবার আমরা জানব পয়সী ও মালবেসী গোত্রের মধ্যে পার্থক্য। প্রিয় বন্ধুরা, আমরা যে শনাক্তকারী বৈশিষ্ট্য পয়সী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য ও মালবেসী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো খেয়াল করছি, যেগুলা এই পয়সী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য ও মালবেসী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য থেকে আমরা পয়সী ও মালবেসী গোত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারবো। আমরা যদি পয়সী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য ভালোভাবে জানি বা বুঝি, মালবেসী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো যদি আমরা সঠিকভাবে জানি, তাহলে কিন্তু আমরা পার্থক্যটা খুব সহজভাবে নিরূপণ করতে পারবো। বোঝার সুবিধার্থে প্রিয় বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে একটা ছক এঁকে রাখছি, তোমরা খেয়াল করো। এবং কিছু বিষয় মূল, কাণ্ড, পাতা, পুংকেশর, পুষ্পবিন্যাস, অমরবিন্যাস আর উদাহরণ হিসেবে আমরা দিতে পারি 2-1টা। তাহলে আমরা এই বিষয়ের ওপর ভিত্তি করে আমরা পয়সী গোত্র ও মালবেসী গোত্রকে দুটি আলাদা করবো শনাক্তকারী বৈশিষ্ট্য থেকে। খেয়াল করো, আমরা মূলটা কি? মূলটা যদি আমরা দেখি যে পয়সী গোত্রের ক্ষেত্রে অস্থানিক এবং গুচ্ছকার। অস্থানিক এবং গুচ্ছকার, এখানে যদি বলতে পারি আমরা অস্থানিক ও গুচ্ছকার, যেটা গুচ্ছকার থাকে, গুচ্ছকার। এটা পয়সী গোত্রের ক্ষেত্রে। মালবেসী গোত্রের ক্ষেত্রে কি প্রায় কাষ্ঠল, জালিকাশিরা, প্রধান মূলতন্ত্র। এটা হচ্ছে পয়সী গোত্র অস্থানিক ও গুচ্ছকার, আর মালবেসী গোত্রে হচ্ছে প্রধান মূলতন্ত্র, প্রধান মূলতন্ত্র। কাণ্ডর ক্ষেত্রে যদি আমরা দেখি, যেটা নলাকার, অধিকাংশ ক্ষেত্রে পর্বমধ্য ফাঁপা, নলাকার। অধিকাংশ ক্ষেত্রে পর্বমধ্যগুলো ফাঁপা, পর্বমধ্যগুলো ফাঁপা। মালবেসী গোত্রের ক্ষেত্রে হচ্ছে যে প্রায় কাষ্ঠল, প্রায় কাষ্ঠল, জালিকা শিরা বিন্যাস যুক্ত। পাতার ক্ষেত্রে যদি আমরা দেখি, সরল, একান্তর ও লিগুল বিশিষ্ট, সরল, একান্তর ও লিগুইল বিশিষ্ট, যেটা। আর পাতা
পৈশী গোত্রের ক্ষেত্রে সরল লেখান্তর ও লিগুল বিশিষ্ট। মালবেশী গোত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান আমরা মালবেশী গোত্রের ক্ষেত্রে। পুংকেশর দেখি, এখানে পুংকেশর হচ্ছে 3 বা 6টি, 3 বা 6টি থাকে, আর এখানে হচ্ছে অসংখ্য থাকে, অসংখ্য, অসংখ্য, এখানে থেকে অসংখ্য থাকছে। পুষ্পবিন্যাস, আমরা পুষ্পবিন্যাসটা দেখি যে স্পাইকলেট, পৈশী গোত্রের ক্ষেত্রে স্পাইকলেট, আর মালবেশী গোত্রের ক্ষেত্রে দেখি এরা প্রধানত নিয়ত বা সাইমোস বা কাক্ষিক, প্রধানত নিয়ত, নিয়ত বা সাইমোস, সাইমোস বা কাক্ষিক। প্রিয় বন্ধুরা, পুষ্পবিন্যাসটা হচ্ছে পৈশী গোত্রের ক্ষেত্রে স্পাইকলেট, আর মালবেশী গোত্রের ক্ষেত্রে প্রধানত নিয়ত বা সাইমোস বা কাক্ষিক। অমরবিন্যাস যদি আমরা দেখি, পৈশী গোত্রের ক্ষেত্রে মূলীয়, আর মালবেশী গোত্রের ক্ষেত্রে আমরা দেখি অক্ষীয়, অক্ষীয়। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি পৈশী গোত্রের যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদি হতে পারে। মালবেশী ক্ষেত্রে জবা, ঢেঁড়স, ঢেঁড়স, ঢেঁড়সটা হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়স। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো থেকে, শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো থেকে পার্থক্য নিরূপণ করছি। আমি আরও একবার সুন্দরভাবে বলছি, তোমরা খেয়াল করো। মূল হচ্ছে অস্থানিক ও গুচ্ছাকার। পৈশী গোত্রের ক্ষেত্রে মালবেশী গোত্রের প্রধান মূলতন্ত্র, এখানে প্রধান মূলতন্ত্র উপস্থিত মালবেশী গোত্রের ক্ষেত্রে। কাণ্ডটা যদি আমরা দেখি নলাকার, অধিকাংশ ক্ষেত্রে এই পরমধ্যগুলো ফাঁপা, প্রায় এখানে কাস্টল। পাতার ক্ষেত্রে দেখি সরল একান্ত লিগুল বিশিষ্ট। পৈশী গোত্রের ক্ষেত্রে, মালবেশী গোত্রের ক্ষেত্রে মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান। পুংকেশর 3 বা 6টি থাকে, মালবেশী গোত্রে থাকে অসংখ্য। পুষ্পবিন্যাস, পৈশী গোত্রে স্পাইকলেট, মালবেশী গোত্রের ক্ষেত্রে আছে প্রধানত নিয়ত বা সাইমোস বা কাক্ষিক। অমরবিন্যাস, পৈশী গোত্রের ক্ষেত্রে হচ্ছে মূলীয়, আর মালবেশী গোত্রে হচ্ছে অক্ষীয় যেটা। আর উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, সেটা ধান, গম, ভুট্টা পৈশী গোত্রে, আর জবা, ঢেঁড়স মালবেশী গোত্রের ক্ষেত্রে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বৈশিষ্ট্যটা দেখলাম বা নির্ণয় করতে পারলাম। আমি আরেকবার বলছি, মূল অস্থানিক, পৈশী গোত্র হচ্ছে অস্থানিক ও গুচ্ছাকার, মালবেশী গোত্র হচ্ছে প্রধানত মূলতন্ত্র। কাণ্ডটা হচ্ছে নলাকার, অধিকাংশ ক্ষেত্রে পরমধ্যগুলো ফাঁপা, আর মালবেশী গোত্রের ক্ষেত্রে প্রায় কাষ্ঠল। পাতারা যদি আসি, সরল একান্ত লিগুল বিশিষ্ট। মালবেশী গোত্রের ক্ষেত্রে মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান। পুংকেশর 3টে বা 6টি, মালবেশী গোত্রের ক্ষেত্রে থাকে অসংখ্য। পুষ্পবিন্যাস যেটা স্পাইকলেট, পৈশী গোত্রের ক্ষেত্রে, মালবেশী গোত্রের ক্ষেত্রে প্রধানত নিয়ত বা সাইমোস বা কাক্ষিক। অমরবিন্যাস যদি দেখি, পৈশী গোত্রের ক্ষেত্রে আছে মূলীয়, আর মালবেশী গোত্রের ক্ষেত্রে আছে অক্ষীয়। উদাহরণ হিসেবে ধান, গম, ভুট্টা আমরা ইত্যাদি বলতে পারি, জবা, ঢেঁড়স ইত্যাদি বলতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা শনাক্তকারী বৈশিষ্ট্য থেকে, অর্থাৎ পৈশী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য ও মালবেশী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য থেকে আমরা পৈশী গোত্র ও মালবেশী গোত্রের পার্থক্য নিরূপণ করছি। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আজকে আলোচনা করলাম জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ, পৈশী গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য,
মালবেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং পয়সি ও মালবেসি গোত্রের মধ্যে পার্থক্য। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আজকে আমরা এ পর্যন্ত। আগামী ক্লাসে অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।